দুপুরের সময় সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতায় আবারও করোনা বা সংক্রমণ বাড়ার কারণ বলছেন বিশেষজ্ঞরা। মাস্ক পরার নিশ্চিতে জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনিক নির্দেশনা। তুমি ভালো আছো? আচ্ছা, খুশি? ঠিক আছে, ভালো থাকো, দোয়া করি। দেশে ৪৮ বার অস্ত্রোপচার শেষে এখন সুস্থ জোড়া মাথার রাবেয়া রোকেয়া। চিকিৎসকদের আত্মবিশ্বাস আর আন্তরিকতায় সফলতা, বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের ১০ দিন কোনো রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি না দেওয়ার আহ্বান ডিএমপির। নিরাপত্তা দেয়া হবে না ন্যূনতম ছাড়। রাজধানীর চারপাশে নদী তীর রক্ষায় জোর দেওয়া হলেও দূষণ বন্ধে নেই উদ্যোগ। প্রায় 450 ড্রেনেজ আর সুয়ারেজ লাইনে দূষিত হচ্ছে পানি। ইটিপি বসানোর পরিকল্পনা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন নিরাপদ নির্মাণ পরিবেশ নিশ্চিত না করার কারণেই ঘটছে দুর্ঘটনা। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা আর মনিটরিংয়ের অভাবকেই দায়ী করছেন তারা। ঢাকাবাসীকে দুঃসহনীয় যানজটের কবল থেকে রক্ষা করতে নির্মাণ কাজ চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে শেষ হবে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কুতুবখালীতে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৮,৯৪০ কোটি টাকা। রোববার হঠাৎই প্রকল্পের বিমানবন্দর এলাকার অংশের লাঞ্চিং গার্ডারটি ভেঙে পড়ে। বড় প্রকল্পে দুর্ঘটনার ঘটনা এই প্রথম নয়। ২০১২ সালের ২৪ নভেম্বর বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ধসে ১৫ জনের মৃত্যু হয়, আহতের সংখ্যা অর্ধশতাধিক। এরপর ২০১৬ সালের ১৬ মার্চ মগবাজার মৌচাক ফ্লাইওভারের নির্মাণ সামগ্রী পড়ে নিহত হন ইমন নামের এক নির্মাণ শ্রমিক। বিশেষজ্ঞরা বলছেন বারবার দুর্ঘটনার জন্য প্রকল্প এলাকায় কর্তৃপক্ষের নিরাপদ নির্মাণ পরিবেশ নিশ্চিত করতে না পারার ব্যর্থতাই দায়ী। বড় বড় নির্মাণ কাজে বা মেগা প্রজেক্টগুলোতে দেখা যায় ওয়ার্ক জোন সেফটি বলে একটা কনসেপ্ট থাকে, যা কিনা আমাদের দেশে আসলে একবার মেনটেন করা হয় না। কর্তৃপক্ষ শুধুমাত্র দেখা যাচ্ছে নির্মাণ করাটাতেই যতটা গুরুত্ব দেয়, কিন্তু শ্রমিকদের নিরাপত্তা বা একটা ম্যাটেরিয়াল যখন আমি তুলবো সেটার যে সেফটি এবং সিকিউরিটির প্রয়োজন হয় নজরদারির আওতায় থাকে না। প্রকল্পের নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষায় নিয়মিত মনিটরিং এর তাগিদও দিয়েছেন তারা। শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না করে কোনো নির্মাণ কার্যক্রম, একই সঙ্গে প্রতিবেশ সুরক্ষা না করে কোনো নির্মাণ কার্যক্রম করতে দেওয়া উচিত নয়। কিন্তু এই জায়গায় বিশেষ করে সরকারি বড় বড় প্রকল্পগুলোতেই নিয়মিত এই ধরনের কর্মকাণ্ড করতে দেখি। নির্মাণ দুর্ঘটনা এড়াতে প্রকল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনাও দিয়েছেন উচ্চ আদালত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ৭১-এ মুক্তিযুদ্ধের সময় জন্মভূমি ব্রিটেনে ফিরে না গিয়ে জীবনের ঝুঁকি নিয়েই ছিলেন বাংলাদেশে। পেনশনের টাকা দিয়ে এখনও মানুষের সেবা করছেন লুসি হেনেল ফ্রান্সের হোল্ট। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এই মহিষী নারীকে নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে প্রথমবারের মতো যাত্রী পরিবহন করবে উড়োজাহাজ আকাশতরী আর শ্বেতবলাকা। সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে -8 মডেলের এই দুটি উড়োজাহাজের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মর্যাদা রক্ষায় বিমান কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার পাশাপাশি আকাশপথে যাত্রী সেবা আরও উন্নত করতে হবে। শুভ্র সাদা রঙের দুটি উড়োজাহাজ দাঁড়িয়ে আছে মুখোমুখি। তাদের প্রস্তুতি নীল আকাশের অসীমে রাষ্ট্রের পতাকা বয়ে নেয়ার। বিমানের বহরে সদ্যই যোগ হয়েছে কানাডার ডি হ্যাভিল্যান্ডের বানানো ঝা চকচকে আকাশতরী আর শ্বেতবলাকা। বেশ পরিপাটি ক্যাবিনেট আর জ্বালানি সাশ্রয়ী উড়োজাহাজ প্রথমবারের মতো যাত্রী পরিবহন করবে এক ঐতিহাসিক মুহূর্তে। আমরা বিফিটিং ম্যানারে এই জিনিসগুলো উদ্বোধন করতেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমাদের বিমান ওই দিক থেকে পিছিয়ে নাই। সিলেট থেকে চিটাগাং এই বিমান প্রথম ফ্লাই করবে 17 মার্চ। এগুলো অত্যাধুনিক বিমান, 3 ঘন্টা ফ্লাই করতে পারে আমাদের এই বিমানগুলো। সুতরাং এই রেঞ্জের মধ্যে যেসব স্টেশন আছে
সেই স্টেশনগুলো কভার করতে পারবে। এর আগে রোববার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে উড়োজাহাজ দুটির আনুষ্ঠানিক পথ চলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, একমাত্র দায়িত্বশীলতাই পারে দেশের মুখ উজ্জ্বল করতে। 96 সালে আমরা চট্টগ্রাম বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। 2001-এ বিএনপি জামাত জোট সরকার আসার পর রাজশাহী বিমানবন্দর, বরিশাল বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর সবই প্রায় বন্ধই করে দিয়েছিল। এয়ারলাইন্সের সঙ্গে জড়িত সবাইকে আমি অনুরোধ করব, এটা আমাদের দেশ, লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। এদেশের ভাবমূর্তি আমাদের উজ্জ্বল করা সকলেরই অপরিহার্য, সকলেরই দায়িত্ব, সকলেরই কর্তব্য। কানাডা থেকে ফেব্রুয়ারিতে আকাশতরী আর মার্চে দেশে আসে শ্বেতবলাকা। এর আগে ডিসেম্বরে ঢাকায় আসে G2G চুক্তির 3 বিমানের প্রথমটি ধ্রুবতারা। মাত্র 4 মিনিটেই বিশেষ প্রযুক্তির সাহায্যে বিমানের ভেতরের ব্যাকটেরিয়া আর ভাইরাস ধ্বংস করতে পারে আকাশতরী আর শ্বেতবলাকা। বিমান বলছে, এই বিমানটি স্বল্প দূরত্বের পাশাপাশি আন্তর্জাতিক বেশ কয়েকটি গন্তব্যে পাখা মেলবে শিগগিরই, এবং এটি সক্ষম ছোট্ট রানওয়েতেও উড্ডয়ন করতে, যা পাখা মেলতে যাচ্ছে প্রথমবারের মতো বঙ্গবন্ধুর জন্মদিন 17 মার্চে। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশে 48 বার অস্ত্রোপচারের পর এখন সুস্থ জীবনে ফিরেছে জোড়া মাথার রাবেয়া রোকেয়া। দেশ বিদেশের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও একাগ্রতায় রাবেয়া রোকেয়া স্বাধীন জীবনে ফিরতে সক্ষম হলো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে CMH-এ দীর্ঘ চিকিৎসার পর বাড়ির উদ্দেশ্যে হাসপাতাল ছাড়ার অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে এই শিশু দুটির হাতে আজীবন বিনামূল্যে চিকিৎসা কার্ড তুলে দেন সেনাপ্রধান। জন্ম নেয়ার বয়স হয়েছে 5 বছর, কিন্তু প্রকৃতির খেয়ালে মাথা জোড়া লাগানো অবস্থা থেকে মুক্তিতেই রাবেয়া রোকেয়ার কেটে গেছে দীর্ঘ 4 বছর। হাঙ্গেরি ও বাংলাদেশের প্রায় 150 জনের চিকিৎসক দল 33 ঘন্টা দুঃসাহসিক এক অপারেশনে 2019 সালের আগস্টে মাথা জোড়া লাগানো এই 2 বোনকে আলাদা করতে সক্ষম হন। দীর্ঘ 4 বছর 8 মাস চিকিৎসা শেষে তারা আজ মুক্ত, বাড়ির পথে পা বাড়িয়েছেন স্বাধীনভাবে বাঁচতে। ট্রিটমেন্ট যে এটা শেষ না, কিন্তু ট্রিটমেন্ট চলবে, এটার ফিজিওথেরাপি আরও অনেক কিছু আছে, সেগুলো আমরা সবসময় তাদের সম্পর্ক রাখবার সবচেয়ে বড় কথা। আজকে তো সেনাপ্রধান বললেন যে বাংলাদেশের সব ক্যান্টনমেন্টে CMH-এ তারা পাবে। রাবেয়া রোকেয়ার বাড়ি ফেরা উপলক্ষে এই ভিডিও কনফারেন্সে রোববার গণভবন থেকে CMH-এ যোগ দেন প্রধানমন্ত্রী। তার পক্ষে রাবেয়া রোকেয়াকে আজীবন বিনামূল্যে চিকিৎসা সেবা কার্ড তুলে দেন সেনাপ্রধান। শেখ হাসিনা বলেন, সবাই আন্তরিকভাবে কাজ করেছে বলেই আজ এই সাফল্য এসেছে। আমি সত্যি খুব আনন্দিত যে আজকে এই এত দীর্ঘ চিকিৎসার পর রাবেয়া রোকেয়ার সফল অস্ত্রোপচার হয়েছে। জটিল এই অপারেশন ফ্রিডম দেশের চিকিৎসকদের অভিজ্ঞতা ও সক্ষমতা বাড়িয়ে তুলেছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ডাক্তার, নার্স থেকে শুরু করে টেকনিশিয়ান বা কর্মচারী প্রত্যেকের একটা আলাদা সহানুভূতি ছিল। 2 বোনের মধ্যে রাবেয়া সম্পূর্ণ সুস্থ হলেও রোকেয়ার কিছু নিউরো জটিলতা রয়েছে। তবে তারা আশাবাদী, বিরল এই শিশু দুটি অবশ্যই স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। মাছ রক্ষায় এবার হালদায় বসলো CCTV ক্যামেরা। প্রজনন মৌসুমে বন্ধ হবে মৎস্য শিকার, নজরদারিতে থাকবে বালু উত্তোলন। আবারও যেন ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা। গত 1 সপ্তাহে শনাক্তের সংখ্যা বেড়েছে 1.5 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি মানতে উদাসীনতা আর অসচেতনতার কারণে বাড়ছে সংক্রমণ হার। এই অবস্থা চলতে থাকলে আবারও বড় বিপর্যয়ের শঙ্কা তাদের। তোহা খান তামিমের রিপোর্ট। স্বাস্থ্যবিধি করোনাকালে সবচেয়ে পরিচিত একটি শব্দ। নিউ নর্মাল লাইফে এই স্বাস্থ্যবিধি মেনে চলার বিধি থাকলেও উদাসীনতা এখন চোখে পড়ছে সবখানে। মুখে মাস্ক, নিয়মিত হাত ধোয়া, নির্দিষ্ট দূরত্ব মানার কথা থাকলেও সব যেন ভুলতে বসেছে নগরবাসী। ভাটা পড়েছে নো মাস্ক নো সার্ভিস ব্যবস্থাতেও। কদিন আগেও বিপণী বিতান কিংবা রাস্তার মোড়ে মোড়ে যে বিশেষ ব্যবস্থা ছিল তা যেন মুখ থুবড়ে পড়ে আছে। ভাবখানা এমন যেন বিদায় নিয়েছে করোনা। প্রতিদিনই পানি দিয়ে রাখতে হয়, এখন আপাতত কোনো পানি পুনি আর দিতে আসে না। আপাতত যে সবাই যেমন ইচ্ছে আমরা চলতেছে, মাস্ক টাক্স ওনার পরে না। আগে তোর ভিতর দিয়ে মার্কেট ঢুকতে হলে ওর ভিতর দিয়ে আগে আসা লাগতো, কিন্তু এখন আপনার
যেহেতু ওটা সাইড হয়ে গেছে বলে ওইটার ভিতর দিকেও আসতে পারে। অথচ পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। গত এক সপ্তাহের হিসাব ইঙ্গিত দিচ্ছে শঙ্কার। আইইডিসিআর বলছে গত 7 দিনে 1.5 গুণ হয়েছে সংক্রমণের সংখ্যা। এই অবস্থা কয়েক সপ্তাহ চলতে থাকলে বুঝতে হবে আরও এক ঢেউ আঘাত এনেছে কোভিড-19। কোভিড-19 মহামারীর সংক্রমণ বাংলাদেশে গত সপ্তাহ ধরে ঊর্ধ্বগতি। এর আগের সপ্তাহ থেকে এটা শনাক্তের হার 1.5 গুণ বেড়ে গেছে। এভাবে যদি প্রতি সপ্তাহে 1.5 গুণ বাড়তে থাকে এবং পরপর 4 সপ্তাহ বাড়তে থাকে, আমরা বলবো যে আমরা করোনা মহামারীর আরেকটা ঢেউতে প্রবেশ করেছি। এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মানার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। তারা বলছেন আবারও হাত ধোয়া কিংবা মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। সামাজিক অনুষ্ঠান, বিনোদন কেন্দ্র কিংবা যে কোনো গণজামায়াতের বিষয়ে প্রয়োজনে কঠোর হওয়ার পরামর্শ তাদের। কোনো টিকাই তো 100% প্রোটেকশন দেয় না। আমাদের দেশে যেটা নিচ্ছে এটা কিন্তু 90-95% প্রোটেকশন দিবে। তাও তো 2টা ডোজ নেওয়ার পরে কমপক্ষে মাস্ক পরতেই হবে, হাত ধোয়ার চর্চা চালু রাখতে হবে এবং যতটুকু সম্ভব শারীরিক দূরত্ব কমপক্ষে 3 ফিট এটা যেন সবাই মেনে চলেন। এছাড়া টিকাদান কর্মসূচিকে আরও ত্বরান্বিত করার আহ্বান তাদের। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় করোনা শনাক্তে বিশ্বে বাংলাদেশের অবস্থান 33তম আর মৃতের সংখ্যার দিক থেকে রয়েছে 39তম অবস্থানে। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মাঝে যে ঢিলেঢালা ভাব লক্ষ্য করা যাচ্ছে তা যদি অব্যাহত থাকে যে কোনো মুহূর্তে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ ও মাস্ক না পরায় জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। এই মুহূর্তে স্টেশন রোড এলাকায় আছেন রিপোর্টার হারুন রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন, দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে, কিন্তু সে তুলনায় স্বাস্থ্য সচেতনতা একেবারেই কমে গেছে। মানুষজন আসলে আগে যেভাবে স্বাস্থ্য সচেতন ছিল, মাস্ক পরতো বা স্বাস্থ্যবিধি মেনে চলতো, তার বালাই এখন আসলে দেখা যাচ্ছে না। আমরা ময়মনসিংহ নগরীতেও ঠিক একই অবস্থা দেখছি। মানুষজন আসলে ঠিক সেভাবে মাস্ক পরিধান করছে না এবং অসচেতন অবস্থায় চলাচল করছে। এই বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য, স্বাস্থ্যবিধি মানার জন্য, স্বাস্থ্যবিধি বাস্তবায়ন এবং সচেতনতা তৈরি করার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এখানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের নেতৃত্বে ময়মনসিংহ নগরীতে প্রায় 2 ঘন্টা যাবৎ অভিযান চলছে নগরীর বিভিন্ন এলাকায়। কিছুক্ষণ আগে নতুন বাজার এলাকায় বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এখন রেল স্টেশন মোড় এলাকায় অভিযান চলছে, এখানেও বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। আমরা একটু কথা বলতে চাই যিনি এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম। একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে অনেকদিন পর আবার অভিযান শুরু হয়েছে, এখন কি অবস্থা বা কয়জনকে জরিমানা করলেন, কি অবস্থা? না, আসলে মাস্ক পরা অনেকে সাধারণত শিথিল মনে হচ্ছে অনেকের কাছে। এই কারণে আমাদের জেলা প্রশাসন ময়মনসিংহে অভিযান পরিচালনা করছি এবং এখানে দেখা যাচ্ছে অনেকে মাস্ক পরিহিত নাই। আমরা তাদেরকে জরিমানা করেছি, অনেকে মাস্ক বিতরণ করেছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আমরা সকলকে অনুরোধ করব যাতে সকলে মাস্ক পরিধান করে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলামের সাথে। তিনি জানিয়েছেন যে এই অসচেতনতার কারণে যে আবার সংক্রমণ বাড়ছে, যার কারণেই আবার প্রশাসনের পক্ষ থেকে আবার তৎপরতা শুরু হয়েছে এবং এখন প্রাথমিক পর্যায়ে সচেতন করা হচ্ছে, অল্প কিছু জরিমানা করা হচ্ছে যারা এটি মাস্ক পরিধান করছেন না। কিন্তু পরবর্তীতে আরও কঠোর অভিযান পরিচালিত হবে, অর্থাৎ কঠোর পদক্ষেপ নেওয়া হবে এই মাস্ক বিতরণ, মাস্ক পরার ক্ষেত্রে। অর্থাৎ কাউকেই মাস্ক ছাড়া বাইরে বের হওয়া যাবে না, এই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য অভিযান শুরু করেছেন এবং এই অভিযানটি অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইদুল ইসলাম। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহে স্বাস্থ্যবিধি সম্পর্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সর্বশেষ খবর। স্বাস্থ্যবিধি মেনে চলতে ময়মনসিংহে পরিচালিত হচ্ছে ভ্রাম্যমাণ আদালত, সে খবর জানাচ্ছিলেন হারুন রশিদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের 10 দিন কোনো রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি না দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে ডিএমপি। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়। এই উদযাপনে আগত অতিথিদের নিরাপত্তায় কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নেই, তারপরেও সতর্ক অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কদিন বাদেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন, আর এর সপ্তাহখানেক বাদে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে বাংলাদেশ। এই উপলক্ষে 17 থেকে 27 মার্চ থাকছে বিশেষ আয়োজন। এই উৎসবে সামিল হতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান আসবেন বাংলাদেশে। অংশ নেবেন বেশ কিছু অনুষ্ঠানে, পরিদর্শন করবেন বেশ কিছু ভেন্যু।
এমনিতেই মেট্রো রেল সহ নানা উন্নয়নমূলক কর্মসূচির কারণে ব্যাহত হচ্ছে নগরবাসীর সাধারণ চলাচল। এ অবস্থায় ভিভিআইপি চলাচলে সড়কে তৈরি হতে পারে বাড়তি চাপ। তাই সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে এই সময়টাতে পর্যাপ্ত সময় নিয়ে বাইরে বের হওয়ার আহ্বান জানানো হয়। যতটা মিটিগেট করা যায় এই ট্রাফিক দুর্ভোগ সেটি আমরা চেষ্টা করব। অনিবার্য কারণ ছাড়া যে কোনো কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানায় ডিএমপি। যে কোনো বিক্ষোভ বা প্রতিবাদ যা দেশের মানুষের সুনাম ক্ষুণ্ণ করে তা মোকাবেলায় কঠোর অবস্থানের কথাও জানানো হয়। রাজনৈতিক দলসমূহ কিংবা সামাজিক সংগঠন সমূহ যেগুলো আছেন তারা তাদের এই সময়টাতে মানে কর্মসূচি দেয়া থেকে আসলে আমরা তাদেরকে ডিসকারেজ করছি যে এই সময় অনিবার্য না হলে যাতে কেউ কোনো ধরনের কর্মসূচি আসলে না রাখেন। কোনো নাশকতামূলক কর্মকাণ্ড কেউ করার চেষ্টা করেন তাহলে আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সেটি আমরা শক্ত হাতে আইনগত ব্যবস্থা সেটি আমরা নিশ্চিত করব। আগত অতিথিদের নিরাপত্তায় বিশেষ কোনো হুমকি নেই বলেও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়। 17 থেকে 26 পর্যন্ত আমাদের যে 5 জন ভিভিআইপি আসছেন সেই ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থার কোনো সুনির্দিষ্ট ঝুঁকি নাই। তথাপি আমরা এই সময়টাতে সর্বোচ্চ সতর্ক এবং সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েই আমরা নিরাপত্তা নিশ্চিত করব। বিশেষ অতিথিদের নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানায় ডিএনপি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ অভিযানের পর ঢাকার চারপাশে এখন চলছে নদী তীর রক্ষার কাজ। তবে নদী দূষণমুক্ত করতে এখনও কোনো কার্যকর উদ্যোগ নেই সরকারের। এতে দিন দিন নদী পাড়ের মানুষের জীবন বিষিয়ে উঠছে। নদী দূষণমুক্ত করতে ইটিপি বসানোর কথা বলছে এলজিআরডি মন্ত্রী। আর নৌ প্রতিমন্ত্রী বলছেন নদীর তলদেশ থেকে ময়লা আবর্জনা উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। মোহাম্মদ শাহিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। নিশ্চিতভাবেই ঢাকার চারপাশের নদী রক্ষা প্রকল্পের কাজ বেশ জোরে সোরে এগিয়ে চলছে, যার মাধ্যমে 2023 সাল নাগাদ ঢাকা ও নারায়ণগঞ্জের চারপাশের যে নদী অর্থাৎ বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী, এই নদীগুলো পুরোপুরি দখলমুক্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রশ্ন হলো এই নদীগুলোর পানি কতটা ব্যবহার উপযোগী কিংবা দূষণমুক্ত কিংবা স্বাস্থ্যসম্মত। উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় ঢাকার চারপাশের নদীর পানিতে মিশে আছে শিল্পবর্জ্য, পয়বর্জ্য, অ্যান্টিবায়োটিক, পেনিসিলিন সহ অসংখ্য উচ্চমাত্রার ক্ষতিকর পদার্থ। তথ্য বলছে ঢাকার চারপাশের নদীতে প্রতিদিন সুয়ারেজ লাইন ও খাল দিয়ে পয়বর্জ্য পড়ছে প্রায় 1.16 মিলিয়ন কিউবিক মিটার, আর প্রায় 2,60,000 কিউবিক মিটার কঠিন বর্জ্য পড়ছে প্রকৃতির এই জীবন্ত সত্তা নদীতে। সব মিলিয়ে প্রায় 450 ড্রেনেজ আর সুয়ারেজ লাইন দিয়ে চলছে রাজধানীর চারপাশের নদীকে মেরে ফেলার নির্মম যজ্ঞ। একটা সুস্থ মানুষ যদি আপনি এদিক দিয়ে চলাফেরা যদি করে তারপর মানুষটা অসুস্থ হয়ে যাবো। বর্ষার মৌসুমে একটু পরিষ্কার থাকে, এছাড়া সারা বছরেই বন্যাকাল এরকম দুর্গন্ধ। তারা বলছেন নৌপথে চলা লাখো নৌযানের সব আবর্জনা ও যাত্রীদের মলমূত্র সরাসরি গিয়ে মিশছে নদীর পানিতে, যাতে চর্মরোগ, টাইফয়েড, জন্ডিস বা হেপাটাইটিসে আক্রান্ত হচ্ছেন তারা। লঞ্চের যত ময়লা আছে সব নদীতে পালায়। আমরা এই পানি দিয়ে গোসল করতে পারতেছি না, আবার এই পানিতে আমার চোখের সমস্যা হয়। টঙ্গীবাজারের ময়লার জন্য পানিটা আরো বেশি ময়লা হয়ে যায়, কারণ এখানে সব বাজারের ময়লা এখানে ফেলা হয়। ইটিপি ব্যবস্থা ছাড়া নতুন কোনো লঞ্চ চলাচলে অনুমোদন দেওয়া হচ্ছে না বলে জানালেন বিএডব্লিউটি এর চেয়ারম্যান। আর স্থানীয় সরকার মন্ত্রী বলছেন সিটি কর্পোরেশন ও ওয়াসা সমন্বয় করে ঢাকার চারপাশে ইটিপি বসাচ্ছে। ইতিমধ্যে খালগুলা সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে এগুলোকে সংস্কার করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা সকল সুয়ারেজগুলোই আমাদের সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাব। ট্রিটমেন্ট প্ল্যান্ট ছাড়া এখন থেকে আর কোনো জাহাজ তৈরি হবে না। মাস্টার প্ল্যানে একটা বড় অংশ আছে যেটা হলো দূষণ রোধে, ক্র্যাশ প্রোগ্রাম, এরপরে 5 বছর মেয়াদি, 10 বছর মেয়াদি কিভাবে আমরা কাজ করব। এছাড়া নদীর তলদেশের বর্জ্য উত্তোলন করতে জাপান ও কোরিয়া থেকে জাহাজ আনার কাজ চলমান বলে জানালেন নৌ প্রতিমন্ত্রী। আবর্জনা পরিষ্কার করা, সেই জন্য আমরা কতগুলো ক্লিনিং ভ্যাসেল কেনার জন্য আমরা ইতিমধ্যেই একটা প্রকল্প গ্রহণ করেছি। কোরিয়াও একটা আগ্রহ প্রকাশ করেছে, যেটা আমরা ইআরডির কাছে প্রেরণ করেছি। ইআরডি সেটাকে যদি দেখে, যাচাই বাছাই করে, এখানে বিভিন্ন ধরনের ক্লিনিং ভ্যাসেল আছে। পানি দূষণ মুক্ত করে ব্যবহার উপযোগী করতে না পারলে গত 3 বছর ধরে চলা ঢাকার চারপাশের নদীর রক্ষার কাজ অর্থহীন হয়ে পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মাছ রক্ষায় চট্টগ্রামে হালদা নদী সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছে প্রশাসন। এই মুহূর্তে চট্টগ্রামে হালদা নদীর পাড়ে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি চলেছে তার কাছে। পার্থ।
ধন্যবাদ। আমরা এখন আছি চট্টগ্রামের হালদা নদীর পাড়ে। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হচ্ছে এই হালদা নদী। সেক্ষেত্রে এপ্রিল জুন মাসে এখানে মা মাছ ডিম ছাড়ে এবং সেই ডিমগুলোই কিন্তু সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে কার্প জাতীয় যে মা মাছ, রুই, কাতাল, মৃগেল, কালিবাউসের ডিম এখানে ছাড়া হয়, সেগুলো এখান থেকে কিন্তু ডিম সংগ্রহকারীরা আসেন এবং এরপরে কিন্তু এগুলো সারা দেশে ছাড়া হয়। কিন্তু আমরা বিভিন্ন সময় দেখি চট্টগ্রামের এই হালদা নদীতে দুষ্কৃতিকারীরা বিভিন্ন সময় মা মাছকে যেমন মেরে ফেলে, সেভাবে এক্ষেত্রে গাঙ্গেয় প্রজাতির যে শুশুক বা ডলফিন রয়েছে তাদেরকেও কিন্তু বিভিন্ন অসাধু চক্র কিন্তু এখানে হত্যা করা হয়। সেক্ষেত্রে হালদা নদীর যে 40 কিলোমিটার এলাকা জুড়ে যে হালদা নদী, সেই হালদা নদীর 6 কিলোমিটার এলাকায় কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। নৌ পুলিশ কিন্তু এই সিসিটিভি ক্যামেরার আওতায় এনেছে হালদা নদীকে, যেহেতু এপ্রিল মে মাসে প্রজনন ক্ষেত্র এবং এপ্রিল মে মাসের আগেই কিন্তু এখানে হালদা নদীর বিভিন্ন জায়গায় মা মাছদের কিন্তু বিচরণ বেড়ে যায়। সেক্ষেত্রে হালদা নদীতে মা মাছের নিরাপত্তার ক্ষেত্রে যাতে জেলেরা বিভিন্ন সময়ে অসাধুভাবে মা মাছ নিধন করতে না পারে, মা মাছগুলো ধরতে না পারে, সেজন্যই কিন্তু হালদা নদীর পুরো 6 কিলোমিটার এলাকা জুড়ে সিসিটিভি নজরদারিতে আনা হয়েছে, যাতে কেউ জাল মারতে না পারে, এখানে অবৈধভাবে ইঞ্জিন চালিত বালুবাহী বোট চলতে না পারে, আবার কেউ যাতে ডলফিন হত্যা করতে না পারে। সেই জন্য কিন্তু এখানে নৌ পুলিশের তত্ত্বাবধানে প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে সিসিটিভি ক্যামেরার স্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। আগে যেভাবে হালদা নদীতে আমরা দেখতাম মা মাছকে নিধন করা হতো, সেটি যাতে না হয় সেজন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত বছর আমরা জানি প্রায় হালদা নদীতে 25 কেজি ডিম সংগ্রহীত হয়েছিল। 14 বছরের মধ্যে সেটি ছিল রেকর্ড। এবার সব দিক থেকে যাতে মা মাছ নিধন না হয় সেজন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এপ্রিল মে মাসে যখন হালদা নদীতে মা মাছ ডিম ছাড়বে তখন যাতে গতবারের থেকেও বেশি পরিমাণ ডিম সংগ্রহ করতে পারবে, এমনটি কিন্তু প্রত্যাশা করছে এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে। বিশেষ করে হালদাপাড়ের যারা জেলেরা রয়েছে, ডিম সংগ্রহকারীরা রয়েছে, তারা কিন্তু নৌ পুলিশের এমন একটি উদ্যোগে তারা খুবই খুশি এবং তারা বলছে শুধু এই 6 কিলোমিটার এলাকায় নয়, হালদা নদীর যে আরও পুরোপুরি বিস্তৃতি, পুরো জায়গাটিকে কি যদি হালদা নদীতে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা যায়, তাহলে কিন্তু একদম পুরো এলাকায় কিন্তু নিরাপত্তার বেষ্টনীর মধ্যে চলে আসবে। সেক্ষেত্রে কোনো অসাধু চক্র আর হালদা নদীতে যেমন মা মাছকে মারতে পারবে না, তেমনি ডলফিনকেও নিধন করতে পারবে না। আমরা জানি হালদা নদীতে যে ডলফিনগুলো পাওয়া যায় সেগুলো গাঙ্গেয় প্রজাতির ডলফিন, সেগুলো পৃথিবীতে মাত্র 1000টি রয়েছে, তার মধ্যে হালদা নদীতেই রয়েছে 170 বা 80টি। তো সেক্ষেত্রে হালদা নদীর যে নিরাপত্তা, হালদা নদীর যে জীববৈচিত্র্য, সব কিছু রক্ষার জন্যই কিন্তু আমরা দেখছি নৌ পুলিশের পক্ষ থেকে আজকে 8টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, সেটি কিন্তু আমরা আজকে দেখেছি। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত হালদা নদীর পাড় থেকে এখানকার সর্বশেষ খবর। হালদা নদী এখন সিসি ক্যামেরার আওতায়, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উপর দিয়ে বয়ে গেছে কয়েক মিনিটের স্থায়ী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি। এতে অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা বিধ্বস্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আনিসুর রহমানের ছবি এবং উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে নিমেষে লণ্ডভণ্ড সরাইলের কালিকচ্ছ ইউনিয়ন। ভেঙে পড়ে আছে আধাকাচা ঘরবাড়ি, খেতে নেতিয়ে পড়েছে ফসল। ক্ষতিগ্রস্তরা জানান, শনিবার সন্ধ্যার দিকে চাপুর, গলানিয়া, ধর্মতীর্থ, নন্দীপাড়া সহ কয়েকটি এলাকার উপর দিয়ে হঠাৎই ঝড়ো হাওয়া বয়ে যায়। এরপর শুরু হয় শিলাবৃষ্টি। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। আমার মুরগির খামার এটা ভেঙে গেছে, সম্পূর্ণ ঘর দরজা ভেঙে গেছে। জমি টমির অনেক ক্ষতি হয়েছে, কিছু শিল পড়ছে, পাথর পড়ছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তুফানে ভাঙার পরে আর কেউ আইসা দেখে নাই। রোববার সকালে স্থানীয় জনপ্রতিনিধি কয়েকটি এলাকা পরিদর্শন করেন। তালিকা তৈরি করে আর্থিক সহায়তা দেবার আশ্বাস দেওয়া হয় তাদের। আমার এলাকার মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক গরিবদের ঘর দুয়ার ভেঙে গেছে জ্বরে। আমরা এগুলো দেখে আমরা লিস্ট ইউনিয়ন সাহেবের বরাবর দেব। ইমিডিয়েটলি তালিকাগুলি পাই যাবো, পাই গেলে আমি উপজেলা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে 10টি গ্রামের অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি ভেঙে যায়। মানবেত জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্তরা। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। এক ম্যাচ না খেলেই দেশে ফিরে যাচ্ছে আয়ারল্যান্ড ওলভস। আয়ারল্যান্ড সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সফর টি20 সিরিজের শেষ ম্যাচটি না খেলে দুদিন আগেই দেশে ফিরে যাচ্ছে আইরিশ দলটি। এদিকে প্রথম টি20 সময়সূচিও এগিয়ে আনা হয়েছে। আয়ারল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যৌথ আলোচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে আয়ারল্যান্ড যাওয়ার পথে সংযুক্ত আরব আমিরাত থামতে হয়। তবে আয়ারল্যান্ড সরকারের মতে দেশটি রেড লিস্টভুক্ত হওয়ায় তারা চাচ্ছে না ওলভস দল আরব আমিরাত হয়ে দেশে ফিরুক।
কারণ তাতে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরমেন্স ডিরেক্টর রিচার্ড হোলসওর্থের মতে, ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের অন্য কোনো দেশ দিয়ে আয়ারল্যান্ড ফেরাতে চায় তারা। তাতে করে 2 সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। টি-20 সময়সূচিতে পরিবর্তন আনায় বিসিবিকে ধন্যবাদও জানিয়েছে রিচার্ড। তবে সূচি অনুযায়ী 16 মার্চ মিরপুর বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে আয়ারল্যান্ড ওলসে একমাত্র টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হবে। 90 বছর বয়সেও নিজের পেনশনের টাকা দিয়ে বরিশালে মানুষের জন্য কাজ করছেন লুসি হেনেল ফ্রান্সেজ হোল্ট, যিনি লুসি হোল্ট নামেই বেশি পরিচিত। 71-এ মুক্তিযুদ্ধের সময় নিজ দেশ ব্রিটেনে ফিরে না গিয়ে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করছেন বাংলাদেশে। মানব সেবার ব্রত নিয়ে 1960 সালে চার্চ অফ ইংল্যান্ড থেকে দেশে আসেন লুসি হল্ট। যোগ দেন বরিশাল অক্সফোর্ড মিশনে। স্বাধীনতা যুদ্ধের সময় দেশে না ফিরে কাজ করেন যশোরের একটি হাসপাতালে। এরপর কেটে গেছে দীর্ঘ 60 বছর। এক যুগেরও বেশি সময় তিনি এখানে আছেন। যখন যুদ্ধ হলো আমি হাসপাতালে কাজ করেছি আয়া হিসাবে। যুদ্ধের পরে আমি নানা রকম সামাজিক কাজ করেছি। এই দেশ আমি ভালোবাসি, এই দেশের মানুষ আমি ভালোবাসি, আর আমি আশা করি যে আমার মৃত্যু এই দেশে হবে আর আমার লাশ এই দেশে কবরস্থানে দেওয়া হবে। বাংলাদেশও আপন করে নিয়েছে তাকে। সম্প্রতি নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র পেয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বাংলাদেশ সরকার আমাকে নাগরিকত্ব দিয়েছেন আর এনআইডি দিয়েছেন আর আমি খুব খুশি। অপরদিকে লুসি হল্টের জন্য সম্ভব সবকিছু করা হবে বলে জানালেন জেলা প্রশাসক। ওনার চিকিৎসার যাবতীয় দায়িত্ব আমরা নেব, কারণ আমরা ওনার কাছে ঋণী, এই জাতি ওনার কাছে ঋণী। প্রধানমন্ত্রী 2018 সালের 31 মার্চ লুসি হল্টকে নাগরিকত্ব প্রদান করেন। গত 8 মার্চ নারী দিবসের অনুষ্ঠানে তাকে জাতীয় পরিচয়পত্র ও সম্মাননা দেওয়া হয়। 1930 সালের 16 ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন লুসি হল্ট। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। ভালো আছো? আচ্ছা, খুশি? ঠিক আছে, ভালো থাকো, দোয়া করি। দেশে 48 বার অস্ত্রোপচার শেষে এখন সুস্থ জোড়া মাথার রাবেয়া রোকেয়া। চিকিৎসকদের আত্মবিশ্বাস আর আন্তরিকতায় সফলতা বললেন প্রধানমন্ত্রী। এবং স্বাস্থ্যবিধি না মানা ও অসচেতনতায় আবারও করোনা সংক্রমণ বাড়ার কারণ বলছেন বিশেষজ্ঞরা। মাস্ক পরার নিশ্চিতে জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনিক নির্দেশনা। এই ছিল দুপুরের সময়ে। সঙ্গে থাকুন সময়ের।